রেড রোডের অনুষ্ঠান থেকে কেন্দ্রকে এজেন্সি তোপ মমতার ইডি সিবিআই দিয়ে সবাইকে গ্রেফতার করানো হচ্ছে। তার থেকে ভালো একটা আলাদা জেল তৈরি করা হোক, যত ইচ্ছে জুমলাবাজি করে নিন, এজেন্সিকে ভয় পান না, তোপ মুখ্যমন্ত্রীর। हम एक भी जगह हुकूमत करके अल्लाह का मेहरबानी है कि अल्लाह का कामयाबी होने के लिए हम कह रहे नहीं, हम चाहते हैं कि मुझे क्या चाहिए, हम बोला कुछ नहीं चाहिए, और लोगों का हिम्मत से हुआ ফের এজেন্সি তোপ মমতার ইডি সিবিআই দিয়ে সবাইকে গ্রেফতার করানো হচ্ছে বললেন মুখ্যমন্ত্রী। তার থেকে ভালো একটা আলাদা জেল তৈরি হোক, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যত ইচ্ছে জুমলাবাজি করে নিন, তিনি এজেন্সিকে ভয় পান না, তোপ মুখ্যমন্ত্রীর। कोई चाहते हैं जैसा ही चुनाव में सबको डर डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है, आप एक जेल खाना बना दो, सब लोग चला जाएगा। কলকাতার রেড রোডে নামাজের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই রেড রোডের মঞ্চ থেকেই কেন্দ্রকে ফের এজেন্সি তোপ মমতার। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর, কি জানাচ্ছ এই বিষয়ে এই মুহূর্তে? এজেন্সি তোপ আবারও মুখ্যমন্ত্রীর কেন্দ্রকে। রেড রোডের যে মঞ্চে আজকে তিনি নামাজের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, ঈদের নামাজ। হ্যাঁ, একদমই। দেখো দীপর্ণা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা দুজনেই একই সঙ্গে রেড রোডে যে নামাজ চলছিল, নামাজ শেষ হওয়ার পরে তারা মঞ্চে আসেন এবং এখান থেকে এসে তৃণমূল কংগ্রেসের যে ঘোষিত নীতি, ইতিমধ্যে বহুবার মুখ্যমন্ত্রী সরব হয়েছেন এই কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন এজেন্সি ইডি, সিবিআই, এনআইএ, এগুলো নিয়ে সরব হয়েছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুমি জানো, ইতিমধ্যে তিনি রাজ্যপালের সঙ্গে দেখাও করেছেন। যারা এ রাজ্যে বিভিন্ন এজেন্সির দায়িত্বে রয়েছেন, তাদের যারা শীর্ষকর্তা, তাদেরকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, দাবি জানানো হয়েছে কমিশনের কাছে রাজ্যপালের মাধ্যমে। এবং এই বিষয়টা কিন্তু ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে যে এনআইএ তদন্ত করতে গিয়েছিল, তারপর থেকে এই বিষয়ে আরও বেশি করে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আজ রেড রোডে নামাজের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার সরব হয়েছেন কেন্দ্রীয় এজেন্সিগুলি নিয়ে। এনআইএর বিরুদ্ধে তিনি সরব হয়েছেন, ইডি এবং সিবিআই এর বিরুদ্ধে সরব হয়েছেন। এছাড়াও উল্লেখযোগ্যভাবে তিনি কিন্তু এনআরসি, সিএএ এবং যে সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড, যদিও এখনও ইউনিফর্ম সিভিল কোড ভারতবর্ষে এখনও লাগু হয়নি, তবে ওয়াকিবহাল মহল মনে করছে যে এবার লোকসভা ভোটে যদি বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হয় অথবা যদি তারা ক্ষমতায় আসে, তাহলে কিন্তু ইউনিফর্ম সিভিল কোড লাগু হতে পারে ভারতবর্ষে। এবং এই যে আগাম যে সম্ভাবনা, সেই সম্ভাবনার কথা আশঙ্কার মতো করে শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রেড রোডের নামাজ থেকে যারা হাজার হাজার মানুষ যারা নামাজ পড়ছিলেন, ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের যারা এক মাস রোজা রাখার পরে আজ খুশির ঈদে সামিল হয়েছেন, তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন যে কোনো মূল্যে এনআরসি তিনি বরদাস্ত। বিষয় সম্পর্কে দর্শকদের একবার জানিয়ে রাখি, ফের সিএএ ইস্যুতে মোদী সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর। ঘৃণার রাজনীতি বরদাস্ত নয়, সিএএ এনআরসি মানব না, একাত্তা থাকলে কেউ আলাদা করতে পারবে না, এই বার্তা দিয়েছেন রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও যাব তোমার কাছে দীপঙ্কর। এই যে এনআরসি সিএএ নিয়ে একটি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে একাট্টা থাকলে কেউ আলাদা করতে পারবে না। একদমই, দেখো দীপর্ণা, মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার আগেই হচ্ছে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার, তারা কিন্তু লাগু করেছে গোটা দেশ জুড়ে সিএএ, অর্থাৎ যে নাগরিকত্ব আইন, সেটা লাগু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে আবেদনও জমা পড়ছে বলে কেন্দ্রীয় সরকার দাবি করছে। এবং এই আবহে, এই ভোটের আবহে এখন এমসিসি চালু হয়ে গিয়েছে। এই আবহে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে অল আউট বিরোধিতা করা হচ্ছে, বিশেষত যেসব মতুয়া সম্প্রদায়ের অধ্যুষিত এলাকায় গিয়ে, যেটা সীমান্ত এলাকা, বাংলাদেশ সীমান্ত, বিভিন্ন মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত জেলায় যারা সীমান্ত পেরিয়ে, যারা স্বাধীনতার পরে যারা এপারে চলে এসেছিলেন কাঁটা তার পেরিয়ে, তাদের নাগরিকত্ব দেওয়ার আইন, এটা দাবি করছে কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস দাবি করছে যে যদি এই নাগরিকত্ব আইনে কেউ যদি আবেদন করেন তাহলে তাদের নাগরিকত্ব চলে যেতে পারে, এমন আশঙ্কার কথা তৃণমূল কংগ্রেস প্রকাশ করেছে। এবং সেই সুরেই কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আজ রেড রোডে ঈদের যে নমাজ চলছিল তারপরে তিনি অনুষ্ঠান মঞ্চে ওঠেন এবং সেখান থেকে ঘোষণা করেন যে তিনি কোনো মূল্যেই গায়ের জোরে চাপিয়ে দেওয়া যে বিভিন্ন আইন তিনি মানবেন না, তিনি বাংলায় লাগু হতে দেবেন না, তিনি সিএএ, এনআরসি তিনি মানবেন না। পাশাপাশি যদি ভবিষ্যতে ইউনিফর্ম সিভিল কোড যদি লাগু করার চেষ্টা করা হয় তারও প্রতিবাদ করবেন, এটা আগাম জানিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। এবং তুমি জানো যে লোকসভা ভোটের আবহ এখন প্রচার চলছে, সমস্ত দলই প্রচার করছে, তাদের বিভিন্ন মতবাদের কথা প্রচার করছে। এই মঞ্চকে যদিও রাজনৈতিক মহল মনে করছে যে ঈদের নমাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই যোগ দেন, তিনি শান্তির বার্তা দেন, সৌহার্দ্যের বার্তা দেন, পাশাপাশি কিন্তু লোকসভা ভোটের কথা মাথায় রেখে সেই কিছুটা যেন রাজনীতির কথাও শুনিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নাম না করে বিজেপিকে আক্রমণ করলেন এই ইস্যুতে। তিনি দাবি করলেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। যদিও তিনি একবারও ভারতীয় জনতা পার্টির নাম তিনি মুখে আনেননি, কিন্তু তিনি ইঙ্গিতে কথা বলার চেষ্টা করেছেন। দীপঙ্কর, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, আজ রেড রোডে মঞ্চে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামাজের অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছিলেন, সেখান থেকে তিনি কয়েকটি মন্তব্য করেছেন। তিনি বলছেন যে ইডি সিবিআইকে দিয়ে সবাইকে গ্রেফতার করানো হচ্ছে, তার থেকে ভালো আলাদা একটা জেল তৈরি করে দেওয়া হোক। পাশাপাশি তিনি এও বলছেন যে তিনি এজেন্সিকে ভয় পান না এবং সিএএ, এনআরসি এই সমস্ত তিনি মানবেন না, এমনকি ইউনিফর্ম সিভিল কোডও তিনি চালু হতে দেবেন না বাংলায়। একাট্টা থাকলে কেউ আলাদা করতে পারবে না, এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বলবেন, বিষয়টিকে কিভাবে দেখছেন আপনারা? ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই খুশি আনন্দের যে উৎসব, সেই উৎসবে গিয়ে উনি ভয় দেখাচ্ছেন কেন এবং ভয় পাচ্ছেন কেন? আজ রেড রোডে যিনি নামাজের সময় গিয়ে প্রতিবারই ভাষণ দিয়ে আসেন, তার তো আজকে সৌভ্রাতৃত্বের কথা, আজকে সম্প্রীতির কথা বলা উচিত। আজ ভয় দেখাচ্ছেন যে সম্প্রদায়কে, তারা আর তার কথা শুনছে না। তাই সিএ বিধি জারি হওয়ার পরেও যখন তিনি নানাভাবে উস্কানি দিয়েছেন, তারা মমতা ব্যানার্জির ভাঁওতায় কান দেননি। এবং ইডি সিবিআই যা যা তদন্ত সারা দেশ জুড়ে যেখানে হচ্ছে, সব জায়গায় আদালতের নজরদারিতে, আদালতের নির্দেশে হচ্ছে এবং অভিযুক্তরা গ্রেপ্তার হওয়ার পর জামিন পেতেও আদালতে যাচ্ছেন। তো আদালতের নির্দেশে হওয়া তদন্ত, তারপরেতে জামিন পেতে আদালতে যাওয়া, তাই কে কবিতা, অরবিন্দ কেজরিওয়ালরা জামিন না পেলে পরে তার দায়ও কি ভারতীয় জনতা পার্টির বা কেন্দ্রীয় বিজেপি সরকারের? কিন্তু নরেন্দ্র মোদীজি যেটা বলেছেন যে পশ্চিমবঙ্গে উনি লুটের মান ফিরিয়ে দেবেন এবং 4 জুনের পর দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, সেটা আরো কঠোর হবে। ভয় কি সেখানে? বেশ, ধন্যবাদ জগন্নাথ বাবু আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। দীপঙ্কর, আবারও আসবো তোমার কাছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের মঞ্চ থেকে বলছেন যে তিনি ঘৃণার রাজনীতি কোনোভাবেই বরদাস্ত করবেন না। একদমই, দেখো দীপর্ণা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা এই মুহূর্তে রেড রোডেই দাঁড়িয়ে আছি এবং আজ সকাল থেকে কিন্তু এই রেড রোড জনাকীর্ণ ছিল, একদম ঠিক ভিড় ছিল। এখানে ধর্মপ্রাণ মুসলিম
তারা 1 মাস রোজা রাখার পরে আজ খুশির ঈদ, তারা আজ সকাল থেকে এখানে জড়ো হয়েছিলেন এবং নির্ধারিত সময় সকাল 9টায় নামাজ পাঠ হয়। নামাজ পাঠের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠেন এবং তিনি প্রত্যেককে সৌহার্দ্যের বার্তা, সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি তিনি যেহেতু সামনে লোকসভা ভোট, তিনি একবার উল্লেখ করেছেন যে এসব কথা হয়তো বলা উচিত না, কিন্তু তিনি বলতে বাধ্য হচ্ছেন। তিনি তারপরেই দাবি করেন, নাম না করে বিজেপির দিকে কটাক্ষ করেন এবং তিনি ছুড়ে দেন চ্যালেঞ্জের সুরে। তিনি বলেন যে সিএএ এনআরসি তিনি হতে দেবেন না, পাশাপাশি যদি ইউনিফর্ম সিভিল কোড চাপানোর চেষ্টা করা হয় তারও তিনি প্রতিবাদ করবেন। পাশাপাশি তিনি একথাও বলেন যে আপনারা, অর্থাৎ উল্লেখযোগ্যভাবে, এটা অত্যন্ত উল্লেখযোগ্য যে আপনারা মামাটি মানুষের সরকারকে সমর্থন করেছেন এবং আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার, অর্থাৎ রাজ্য সরকার অথবা তৃণমূল কংগ্রেসের অধীনে যে সরকার রয়েছে সেই সরকার বার্তা দিল যে এই যে যারা সংখ্যালঘু সমাজ তাদের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে এবং তাদের অনেকটাই ভূমিকা রয়েছে সরকার গড়ার পিছনে। এর পাশাপাশি তিনি যে বার্তা দিলেন যে কোনোভাবেই তিনি এই ঘৃণার রাজনীতি তিনি বরদাস্ত করবেন না এবং এর পাশাপাশি উল্লেখযোগ্যভাবে ইন্ডিয়া জোটের কথাও কিন্তু মুখ্যমন্ত্রীর মুখে উঠে এলো। ইন্ডিয়া জোটের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বললেন যে অন্য রাজ্যে কি হচ্ছে তিনি তার খবর রাখেন না বা সেই ভূমিকা এখানে উল্লেখযোগ্য নয়। এ রাজ্যে সরাসরি ভোট হবে, নির্বাচনী লড়াই হবে তৃণমূল ভার্সাস বিজেপির এবং তৃণমূল ভার্সাস বিজেপির এই যে ভোটের যুদ্ধ, সেখানে তিনি সরাসরি ভোট আহ্বান করলেন এবং ইঙ্গিতপূর্ণভাবে বললেন আপনাদের দুয়া আমি প্রার্থনা করছি আগামী লড়াইতে, অর্থাৎ মুখ্যমন্ত্রী যে নির্বাচনী লড়াই শুরু হয়ে গিয়েছে, নির্বাচনী প্রচার শুরু হয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রী এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে তিনি যান টিপু সুলতান মসজিদে, রিজওয়ানুর রহমানের বাড়িতে এবং দিনের দ্বিতীয়ার্ধে তার উত্তরবঙ্গ রওনা হওয়ার কথা, একাধিক সভা করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী সাফ পরিষ্কারভাবে তিনি দুয়া চাইলেন, অর্থাৎ আশীর্বাদ চাইলেন যারা সংখ্যালঘু সমাজের মানুষ, যারা আজ ধর্মপ্রাণ মুসলিমরা তারা রোজা শেষ করে খুশির ঈদে সামিল হয়েছিলেন, তাদের কাছে সরাসরি তিনি আশীর্বাদও প্রার্থনা করেছেন আগামীর যুদ্ধে তিনি যাতে জয়ী হতে পারেন। দীপঙ্কর, এই যে মমতার এই বার্তা, রেড রোডের মঞ্চ থেকে এই যে সিএএ ইস্যুতে মোদী সরকারকে নিশানা করা, পাশাপাশি এনআরসি হতে দেবেন না বলছেন, ইউনিফর্ম সিভিল কোড চালু হতে দেবেন না বাংলায়, এই যে বার্তা আজ ঈদের দিনে, সেক্ষেত্রে কি মনে হচ্ছে একেবারেই আসন্ন লোকসভা ভোট 19 এপ্রিল থেকে প্রথম দফার ভোট শুরু, সেক্ষেত্রে ভোটের ঠিক প্রাক মুহূর্তে এইরকম একটা বার্তা কি মনে হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংকে এর কি প্রভাব পড়তে পারে, কি মনে হচ্ছে দীপঙ্কর? একদমই দীপর্ণা, দেখো মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু জারি হয়ে গিয়েছে। এই কারণে কোনো সরকারি ব্যানার কিন্তু এখানে ছিল না, এটা পুরোপুরি একটি বেসরকারি সংস্থা খিলাফত কমিটির তাদের নিয়ন্ত্রণে ছিল, তাদের উদ্যোগেই আজ রেড রোডের নামাজ হয় এবং এখানে মুখ্যমন্ত্রীও কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে আসেননি, তিনি তৃণমূল নেত্রী হিসেবে যোগ দিতেই পারেন। মডেল কোড অফ কন্ডাক্ট সেক্ষেত্রে ভায়োলেট হওয়ার প্রশ্নই নেই এবং তিনি যে বার্তা দিলেন, তিনি সংখ্যালঘু সমাজের উদ্দেশ্যে তিনি দুয়া চাইলেন, আশীর্বাদ চাইলেন, এটা কিন্তু যে কোনো রাজনীতিবিদই চাইতে পারেন এবং তুমি জানো যেহেতু তৃণমূলের পাশে এখনো পর্যন্ত সংখ্যালঘু ভোট ব্যাংক অটুট রয়েছে, যে ভোট ব্যাংক একসময় বামেদের করায়ত্ত ছিল, যে ভোট ব্যাংক ছিল তার আগে কংগ্রেসের কাছে, সেই ভোট ব্যাংক কিন্তু এই মুহূর্তে কংগ্রেসের থেকে এসেছিল বামেদের কাছে, বামেদের কাছ থেকে এই মুহূর্তে তৃণমূলের কাছে এবং সেই সংখ্যা কিন্তু নগণ্য নয়। বেশ কিছু জেলা রয়েছে, বেশ কিছু পশ্চিমবঙ্গের বেশ কিছু লোকসভা আসন। এই যে মুখ্যমন্ত্রীর এই বার্তা রাজনৈতিক মহল যেমনটা ভাবছে যে এটা একটা সংখ্যালঘু ভোট ব্যাংকে একটা প্রভাব ফেলতেই পারে। আপাতত ধন্যবাদ তোমাকে দীপঙ্কর।